হ্যালো, কেমন আছো সবাই? ভালো তো? তো আশা করছি সবার পড়াশোনা খুবই ভালো চলছে। আজকে আগের দিন আমরা কি করেছিলাম, এবিটি এর পেজ নাম্বার 1 এমসিকিউগুলো আমরা সলভ করেছিলাম। তো আগের দিন ভিডিও আর কন্টিনিউ আমি করিনি, কারণ অনেকটাই লম্বা হয়ে গেছিলো ভিডিও। তো আজকে বাকি সেকশান 2 তোমাদের এবিটি টেস্ট পেপারের সেম পেজ, এক নম্বর পেজেরই সেকশান 2 এর গ্রুপ বি, সি এগুলোতে যা যা নিউমেরিক্যালগুলো আছে তো সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? তো সবাই নিশ্চয়ই পড়াশোনা করছো এবং ফর্মুলাগুলো সবাই নোট করে রাখো, কারণ এবিটিএ যখন তুমি সলভ করতে বসবে তখন যদি ফর্মুলা তুমি না জানো তাহলে তুমি প্রত্যেকটা ম্যাথে গিয়ে আটকে যাবে। ঠিক আছে? তো এখন প্র্যাকটিস করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, যে এবিটিএ মানে সব রকম চ্যাপ্টার থেকে তো কোশ্চেন আসছে, তো কোশ্চেনগুলো কি করতে হবে তোমাকে, তাহলে সব রকম চ্যাপ্টার থেকে যাতে ফর্মুলাগুলো যাতে ভালোভাবে মনে থাকে। ঠিক আছে? ফর্মুলা আমি তো বলবো যে তুমি কনসেপ্টও ভালো করে জানো। এবারে তোমরা যে যেখানেই পড়েছো না কেন, এখন তোমাদের কি করতে হবে, নিজে থেকেই ওটাকে যাতে ভালো করে গুছিয়ে একটা খাতায় লেখা যায় সেটার চেষ্টা করবে, যাতে করে বারবার তোমাকে এদিক ওদিক খুঁজতে না হয়। ঠিক আছে? কারণ কি, টাইম হাতে খুবই কম, আর পরীক্ষা ধরে নাও খুব বেশি হলে আর 1 মাস টাইম পাবে। 1 মাসের মধ্যে মিনিমাম এবিটি এর 15টা পেজ তোমাদের করে মাস্ট যেতে হবে। তার মানে আমি এটা বলছি না যে এবিটি এর 15টা পেজ করে নিলেই তোমরা 100% কমন পেয়ে যাবে, কিন্তু হ্যাঁ, পেজগুলো যখন করে নিবে, এত কোশ্চেন যখন তুমি করবে তখন অলরেডি তোমার কোশ্চেনকে ফেস করার মতো একটা ক্যাপাবিলিটি এসে যাবে। মানে এই কোশ্চেনটা এইভাবে হতে পারে, এই নিউমেরিক্যালটা এভাবে হতে পারে, সেটা কি হবে তোমাদের মধ্যে এসে যাবে। ঠিক আছে? তো সবাই এখন এই কয়েকটা দিন অন্তত সব কিছু ভুলে যাও। ঠিক আছে? এদিক ওদিক একদম যা কিছু ডিস্টারবেন্স লাইফ থেকে একটু সাইডে রেখে ফোকাসড হয়ে যাও। ঠিক আছে? এই কয়েকটা দিন একটু নিজের জন্য দিয়ে দাও। তারপরে কারণ ফিজিক্সে দেখো মনে হবে সব কিছু যে প্রমাণ হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি পরীক্ষা হলে গেলে দেখবে কোথাও না কোথাও আটকে যাচ্ছ। ঠিক আছে? তো ফিজিক্সের নিউমেরিক্যাল আর এমসিকিউ দেখবে এত সোজা নয় যে যেখানে এসে তুমি সরাসরি এটা তো পড়লাম, এটা ঠিক হবে, বাট এরকম হয় না। এখানে এমসিকিউতেও ক্যালকুলেশন করে তোমাকে বার করতে হয়। তো প্র্যাকটিস খুবই জরুরি, কারণ এবিটিএ যদি 15টা 16টা পেজ করে যাও তুমি একটা ভালো পজিশনে থাকবে, এইটুকু আমি বলতে পারি। তো চলো আর কথা না বাড়িয়ে, রাতের বাজে এখন 3টে। ঠিক আছে? তোমাদের জন্যই এর পরের ভিডিওটা শ্যুট করছি, কারণ অলরেডি একটা ভিডিও শ্যুট করতে অনেকটা 1 ঘন্টার ওপরে হয়ে গেছিলো, 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছিলো, সেই জন্য আর সেটাকে আমি কন্টিনিউ করিনি। তো এরপরের দিন আমি শ্যুট করছি, এখনও রাতই বলতে পারো এখন 3টে বাজতে চললো রাতের। তো ঠিকই আছে, রাতের সময় তোমাদের কাছে এসে কথা বলা, শ্যুট করা এগুলো ভালোই লাগে, কারণ চারিদিকে নিস্তব্ধ। ঠিক আছে? তো শ্যুট করতে সুবিধাও হয়। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সেকশান 2 এর, ঠিক আছে, তো এটা হচ্ছে SC 1 সেকশান 2 স্টার্ট করব। ফার্স্ট কোশ্চেন দেখো, আমি একের দাগের দেখো তোমাদের 4টে কোশ্চেন করতে বলেছে, বাট অথবা নিয়ে তোমাদের মোটামুটি 7-8টা কোশ্চেন তো হয়েই যাবে। তো সবগুলোই আমি মোটামুটি বলে দিচ্ছি, যেখানে কয়েকটা কাকে বলে বা এই রকম টাইপের কোশ্চেন আছে সেগুলো তোমরা বইতে দেখলেও পেয়ে যাবে, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখানে যেগুলো তোমাদের সলভ হয় না, বেসিক্যালি টাফ মনে হয়, সেগুলোই আমি তোমাদেরকে এখানে করানোর চেষ্টা করব, নিউমেরিক্যালগুলো। তো এগুলো আমি একটু তাড়াতাড়ি করব, আশা করছি তোমাদেরও খুব একটা প্রবলেম হবে না এগুলোতে। চলো, তো 2-এর দাগের 1, ঠিক আছে, 2-এর দাগের 1, একটি ইলেকট্রন এক্স অক্ষ বরাবর গতিশীল এবং ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র বিদ্যমান। ঠিক আছে?
তাহলে বলেছে ইলেকট্রনের ওপর প্রযুক্ত চৌম্বক বলের অভিমুখ কোন দিকে হবে। দেখো বলেছে কি একটা ইলেকট্রন এদিকে যাচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা এক্স অক্ষ, এটা কার, এই অক্ষ বরাবর কে যাচ্ছে, ইলেকট্রন, ঠিক আছে। ওয়াই অক্ষ ধরে নাও এর সঙ্গে লম্ব একটা অক্ষ আছে যেটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, এটা হচ্ছে কি এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এদিকে আছে কার ডাইরেকশান, ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রন এদিকে এক্স অক্ষে যাচ্ছে আর ম্যাগনেটিক ফিল্ড ওয়াই অক্ষের দিকে আছে। তাহলে বলেছে ইলেকট্রনটির ওপর প্রযুক্ত চৌম্বক বলের অভিমুখ। আচ্ছা, চৌম্বক বলের অভিমুখ আমরা বার করতাম কিভাবে না, রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করা সবথেকে, রাইট হ্যান্ড পাম রুল ইউজ করা সবথেকে বেটার। দেখো রাইট হ্যান্ড পাম মানে আমার হাতের পাম হচ্ছে এটা, ঠিক আছে, হাতের 4টে আঙ্গুলকে রাখো তুমি কোন দিকে না, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানে কাকে রাখবে, হাতের 4টে আঙ্গুলকে। থাম্বকে রাখবে যেদিকে চার্জ মুভ করছে, চার্জ কোন দিকে মুভ করছে বলো, এক্স ডাইরেকশানে, তাহলে এটাকে কি করবে, এদিকে রাখবে কি, উল্টে দেবে। দেখো হাতের 4টে আঙুল কোন দিকে আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানে, থাম্ব কোন দিকে আছে, এক্স ডাইরেকশানে, তাহলে পাম কোন দিকে ডিনোট করছে, দেখো পজিটিভ এক্সে। এই অক্ষটা কি হয়, এখানে 3Dতে তো দেখানো যাবে না, এই অক্ষটাকে এভাবে বানানো হয়, এটাকে আমরা জেড বলি। তাহলে দেখো থাম্ব কোন দিকে, পাম কোন দিকে ডিনোট করছে, পজিটিভ জেডে। আচ্ছা পজিটিভ জেডে মানে, পজিটিভ জেড মানে এই ডাইরেকশানটাকে আমরা কে ক্যাপ বলি, আর নেগেটিভ জেড হলে মাইনাস কে ক্যাপ। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এটা যদি কোনো পজিটিভ আধান হতো তার ওপর বল কোন দিকে প্রযুক্ত হতো, পজিটিভ জেডের দিকে। কিন্তু যেহেতু ইলেকট্রন যেটা ফোর্সের ডাইরেকশান আসছে তাকে তুমি উল্টে দাও, তার মানে এখানে ইলেকট্রনের ওপর কোন দিকে বল প্রযুক্ত হবে, ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল কোন দিকে প্রযুক্ত হবে, মাইনাস কে ক্যাপ বরাবর। মানে বা এখানে লিখবে কি না, চৌম্বক বলের অভিমুখ কী হবে না, চৌম্বক বলের কি বলেছে, চৌম্বক বলের অভিমুখ হবে নেগেটিভ জেড অক্ষ বরাবর, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো কী করে বার করলাম, রাইট হ্যান্ড পাম রুল ইউজ করে নেগেটিভ জেড অক্ষ বরাবর, বা যাকে আমরা মাইনাস কে ক্যাপ বলি, ঠিক আছে। তো চলো এরপরে হচ্ছে একের দাগের অথবা। অথবা কি বলেছে দেখো, বলেছে একটি অশ্বক্ষরাকৃতি তড়িৎ চুম্বকের দুই বাহুতে একই দিকে তার জড়িয়ে থাকলে কি হবে। আচ্ছা অশ্বক্ষরাকৃতি চুম্বক এইরকম টাইপের হয় না, ঘোড়ার খুরের টাইপের দেখতে হয় এরকম, ঠিক আছে, অশ্বক্ষরাকৃতি চুম্বক। তো বলেছে এখানে একই ডাইরেকশানে তারকে এভাবে জড়িয়ে দিয়েছে একই দিকে, তার মানে এটাও একই দিকে। তাহলে দেখো আমরা জানি একটা কুণ্ডলিকিত তারে একই দিকে প্রবাহ হলে সেখানে একই রকম মেরু উৎপন্ন হবে। তাহলে এখানেও যদি উত্তর মেরু হয়ে যায় তাহলে এখানেও হয়ে যাবে উত্তর মেরু। তার মানে কি এর মধ্যে বিকর্ষণ কাজ করবে, এখানে একটা কী হবে, অপোজিট সাইডে বিকর্ষণ বল কাজ করবে। তার মানে এদের মেরু শক্তি বা এদের যে মেরুর যে শক্তি সেটা ধীরে ধীরে কম হবে, কারণ এরা একে অপরকে বিকর্ষণ করছে, ঠিক আছে। চলো এরপরে হচ্ছে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর, এটা একের দাগের অথবা ছিল। একটি বৃত্তাকার তার কুণ্ডলীর অক্ষ বরাবর একটি চোঙাকৃতি দণ্ড চুম্বক রাখা আছে। চুম্বকটি তার অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে কুণ্ডলীতে কি কোনো তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে। তো তোমাদের দেখে কি মনে হচ্ছে এই কোশ্চেনটা কোথা থেকে দিয়েছে, দেখো আবিষ্ট তড়িৎচালক বল মানে এটা নিশ্চয়ই ফ্যারাডে লর সঙ্গে কোনোভাবে রিলেট করেই কোশ্চেনটা দেওয়া হয়েছে। তো এটা কি বলতে চেয়েছে দেখো, বলেছে একটা কুণ্ডলী আছে, ধরে নাও এইভাবে একটা কুণ্ডলী আছে, এটা কি একটা তারের কুণ্ডলী। তো এর থেকে কিছু দূরত্বে এখানে একটা বার ম্যাগনেটকে রাখা আছে, কি দণ্ড চুম্বক, এটা নর্থ এটা সাউথ। আমরা জানি
দণ্ড চুম্বকের কি উত্তর মেরু থেকে বলরেখা এভাবে নির্গত হয়, তাই কি না? এভাবে বলরেখাগুলো কি হয় না, এর উত্তর মেরু থেকে এভাবে নির্গত হতে থাকে, ঠিক আছে? উত্তর মেরু থেকে বলরেখা নির্গত হয়। এখানে ডাইরেকশন দিয়ে দাও। তাহলে এই বলরেখাগুলো এর ভেতর দিয়ে পাস করবে। কিন্তু এখানে কি বলেছে দেখো, এই যে দণ্ড চুম্বকটা আছে এ তার এই নিজের অক্ষের সাপেক্ষে এইভাবে ঘুরছে, মানে নিজের অক্ষের সাপেক্ষে, মানে এই মার্কারটা দেখো এভাবে, ঠিক আছে? এই মার্কারটা এটা ধরে নাও দণ্ড চুম্বক, তো এ কীরকমভাবে এভাবে ঘুরছে, বোঝা গেল? এভাবে ঘুরছে। তো নিজের অক্ষের সাপেক্ষে যদি ঘোরে তাহলে বলো দেখি এখানে কি এই যে চুম্বক বলরেখার সংখ্যার কি পরিবর্তন হবে? হবে না। চুম্বক বলরেখার সংখ্যার কি পরিবর্তন হবে? দেখো পরিবর্তন কখন হতো, এখানে কিছু বলরেখা এদিক দিয়েও চলে যাচ্ছে, এদিক দিয়েও চলে যাচ্ছে কিছু বলরেখা। যদি এটা এখান থেকে কাছে নিয়ে আসতাম তাহলে কি হতো, বলরেখা বাড়তো, আবার দূরে নিয়ে গেলে কমতো। তখন একটা বলরেখার কি হতো, পরিবর্তন। কারণ আমরা জানি বলরেখার পরিবর্তন মানে কার পরিবর্তন হচ্ছে, ফ্লাক্সের, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন। আর ফ্যারাডে ল আমরা কি জানি, আবিষ্ট তড়িৎচালক বল সমান হয় -d∅/dt। মানে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে বা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হলে সময়ের সাপেক্ষে, তখনই ওই কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, আর কুণ্ডলীটাতে একটা কি আবিষ্ট তড়িৎ প্রবাহ শুরু হবে। কিন্তু এখানে যদি তুমি খেয়াল করে দেখো, এই চুম্বকটা তো নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, তার মানে কি এখানে কোনো রকম এর মধ্যে দিয়ে বলরেখার সংখ্যার পার্থক্য হচ্ছে না, মানে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, ফ্লাক্সের চেঞ্জ যখন হবে না তখন ইনডিউস ইএমএফ কী হয়ে যাবে, 0, কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে না। আচ্ছা, যদি এই কুণ্ডলীতে কোনো তড়িৎচালক বল আবিষ্ট না হয় তাহলে কি কোনো কারেন্ট তৈরি হবে? আচ্ছা তুমি ভাবো, কোনো কিছুকে বিভব দিলে না তাহলে কি কারেন্ট তৈরি হয়ে যাবে? হবে না। তাহলে কারেন্টও কি হয়ে যাবে, 0, অবভিয়াসলি। তাহলে এটা ছিল, ঠিক আছে? তাহলে কোনো রকম প্রবাহ মাত্রা আবিষ্ট হবে না। এরপরে চলো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি, উত্তল লেন্সের অর্ধাংশ অস্বচ্ছ পর্যায়ে আবৃত করলে প্রতিবিম্বের উপর কী প্রভাব পড়বে? তো দেখো, এটা একটা হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে? তো বলেছে উত্তল লেন্সের এটা কি হয় না, প্রধান অক্ষ। তো বলেছে এই দিকটা যদি আমি আবদ্ধ করে দিই, উত্তল লেন্সের কি করেছে, এই দিকটাকে আবদ্ধ করে দিয়েছে, তাহলে এখানে ধরো এখান থেকে আলোকরশ্মি এলে কী হয়, এদিক থেকে ফোকাস দিয়ে পাস করে। তো এখান থেকে একটা আলোকরশ্মি এসে এখানে মিট করলো, দিয়ে এখানে হয়তো কোনো প্রতিবিম্ব গঠিত করে। তো বলেছে এই প্রতিবিম্বের কি চেঞ্জ হবে, কোনো চেঞ্জ হবে কি, মানে প্রতিবিম্ব কি দেখা যাবে না, না কি প্রতিবিম্ব বড় হয়ে যাবে, না ছোট হয়ে যাবে, না কি হবে? দেখো, লেন্সের এই অংশটা যদি আমি বাদও রেখে দিই, এই অংশটা যদি বাদও রেখে দিই, তাহলেও কিন্তু লেন্সের এই অংশটা তো ঠিকই আছে। তার মানে এখান দিয়ে তো আলো পাস করবে এবং এখানে একটা প্রতিবিম্ব তো গঠিতই হবে। তাহলে প্রতিবিম্ব গঠিত হবে, কিন্তু হ্যাঁ, এইটা থাকলে যত পরিমাণ আলোকরশ্মি এখানে পৌঁছাতে পারত, তত পরিমাণ আলোকরশ্মি কি ওখানে যেতে পারবে? পারবে না। তার মানে এই প্রতিবিম্বের অ্যাকচুয়ালি তীব্রতা বা প্রতিবিম্বের স্পষ্টতা কিছুটা কমে যাবে, মানে প্রতিবিম্বটা কিছুটা অস্পষ্ট দেখাবে। তার মানে কি, এখানে আলোকরশ্মি বেশি কি আসতে পারছে না, তার জন্য এটা একটা অস্পষ্ট দেখাবে। প্রতিবিম্বের একটা তীব্রতা থাকে যেটা কমে যাবে, মানে স্পষ্ট দেখছিলে, প্রথমে স্পষ্ট দেখা যাচ্ছিল, যখনই তুমি এটাকে ঢেকে দিলে তখনই এখানে কি হবে না, অস্পষ্ট দেখা যাবে। তাহলে লিখে নিতে পারবে যে প্রতিবিম্বটা কি হবে, প্রতিবিম্বের তীব্রতা কমে যাবে বা প্রতিবিম্বটা কি অস্পষ্ট দেখা যাবে। প্রতিবিম্ব গঠিত হবে, সমান হাইটের হবে, কিন্তু অস্পষ্ট হবে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে 4 থেকে, চলো না, এখানে একটা অথবা আছে, অথবাতে কি বলেছে, পদার্থ কোন অবস্থায় থাকলে পটি বর্ণালী উৎপন্ন হয়, ঠিক আছে? তো এটা মনে রাখবে, পদার্থ হচ্ছে আণবিক
অবস্থায় থাকলে পটি বর্ণালী গঠিত হয়, ঠিক আছে, বা যেটাকে আমরা বলি মলিকুলার স্টেট, বা এটাকে বলা হয় কি আণবিক অবস্থা। পদার্থ আণবিক অবস্থায় থাকলে তার কি হয় পটি বর্ণালী দেখা যায়, ওর মধ্যে লাইন বর্ণালী। তো এরপরে হচ্ছে 4 কি বলেছে, সাধারণ ভূমি ট্রানজিস্টর মানে কমন ইমিটার ট্রানজিস্টরের বিবর্ধকের চেয়ে সাধারণ নিঃসারক ট্রানজিস্টর বিবর্ধক বেশি পছন্দ হয় কেন? দেখো, এর জন্য একটু ডিটেলসে জানতে হবে যে ট্রানজিস্টরে অ্যাকচুয়ালি প্রবাহ বিবর্ধক কী জিনিস। দেখো, ট্রানজিস্টরে 3 রকমের প্রবাহ আমরা দেখতে পাই। বেসিক্যালি কি না, সবথেকে যেটা বেশি প্রবাহ সেটা হচ্ছে কোন কারেন্ট না, নিঃসারক প্রবাহ, মানে যাকে বলা হয় এমিটার কারেন্ট। এটা সমান হয় কাদের যোগফল না, বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, এই দুটোর যোগফল হয় এমিটার কারেন্ট। বেস কারেন্ট মানে ভূমি প্রবাহ, আইসি মানে হচ্ছে কি সংগ্রাহক প্রবাহ, ঠিক আছে। আচ্ছা, আলফা হচ্ছে কি, দেখো সাধারণ ভূমি ট্রানজিস্টরের বিবর্ধকের চেয়ে, সাধারণ ভূমি মানে কি না, যখন ভূমিকে আমি কি সাধারণ মানে কমন করছি, ভূমিকে যখন কমন করছি তখন যেটা প্রবাহ বা কারেন্ট গেইন হয় সেটাকে আমরা বলি আলফা। আর যখন ইমিটারকে আমরা গ্রাউন্ড করছি তখন যেটা প্রবাহ বিবর্ধক হয় তাকে বলি কি বিটা। এবারে এটা মনে রাখার উপায় কি, যাকে কমন করবে সেই কারেন্টটা থাকবে না। আউটপুট কারেন্ট সবসময় প্রায় সময় থাকবে কি আইসি, ইনপুট কারেন্ট চেঞ্জ হবে, ডিপেন্ড করবে কার উপর না তুমি আলফা ধরছো না বিটা। আলফা হচ্ছে কার জন্য না কমন বেসের জন্য, বিটা হচ্ছে কমন ইমিটারের জন্য। যাকে কমন করবে সেই কারেন্টটা থাকবে না। তার মানে আলফা কি বলবো বলতো, আলফার ক্ষেত্রে আউটপুট কারেন্ট সবসময় দুটোর ক্ষেত্রেই আইসি হয়। ইনপুট কারেন্ট কি হয়ে যাবে, দেখো বেস কারেন্ট, আলফা হচ্ছে কি কমন বেস, তার মানে বেস কারেন্ট থাকবে না, কি থাকবে ইমিটার কারেন্ট, তাহলে আইই। আর আইবি কি হয়, এই বিটার মান কি হয়, এটা হচ্ছে কি কমন ইমিটারের ক্ষেত্রে প্রবাহ বিবর্ধক, তাহলে বিটার মান হবে আইসি বাই আইবি, যেটাকে কমন করা হয় সেই কারেন্টটা থাকবে না, ঠিক আছে। তো জেনারেলি দেখো ইমিটার কারেন্ট অনেক হাই হয়, দুটোর ক্ষেত্রে ওপরে দেখো আইসি আছে, ঠিক আছে। ইমিটার কারেন্ট অনেক বেশি হয়, ইমিটার কারেন্ট গ্রেটার দেন হয় বেস কারেন্টের থেকে। ইমিটার কারেন্ট সবসময় ইমিটারে মানে নিঃসারকে ডোপিংও বেশি করানো হয়, ঠিক আছে। ইমিটার কারেন্ট সবসময় বেস কারেন্টের থেকে বেশি হবে। তাহলে বলো দেখি, ইমিটার কারেন্ট যদি বেশি হয়ে যায় তাহলে আলফা কম হয়ে যাবে, আর বেস কারেন্ট যদি এর থেকে কম হয় তাহলে বিটা নিশ্চয়ই কী হবে, এটা বেস কারেন্ট কম তার মানে বিটার মান একটু বেশি হবে। তাহলে অ্যাকচুয়ালি দেখতে গেলে বিটা গ্রেটার দেন হয় আলফা। তার মানে এখানে লিখবে কি না, সাধারণ ভূমি ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধকের মান, ঠিক আছে, সাধারণ নিঃসারক ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধকের তুলনায় কম হয় বলে আমরা কি সাধারণ নিঃসারক ট্রানজিস্টর বেশি ব্যবহার করা হয়। লিখে নিতে পারবে কি বললাম, সাধারণ ভূমি ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধক মানে আলফার মান সাধারণ কি নিঃসারক ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধক বিটার থেকে কম হয়, তার জন্য বেশি করে ইউজ করা হয় কি কমন ইমিটার বা সাধারণ নিঃসারক ট্রানজিস্টর, ঠিক আছে। এরপরে একটা লজিক গেট কাকে বলে তোমরা এটা বইতে দেখলেও পেয়ে যাবে, ওখানে ডিরেক্ট সংজ্ঞা দেওয়া আছে। তো আমি আর এখানে লজিক গেট, তাহলে এই গ্রুপটা এখান থেকে শেষ হলো। এরপরে আমরা সোজা চলে যাব এখানে নিউমেরিক্যাল। দেখো পোটেনশিওমিটারে এখানে কখন পাওয়া যাবে না, এগুলো তোমরা করবে, এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন। এরপরে আমরা চলে যাব 3 দাগের অথবা গ্রুপ বি, কোনটা করছি না টেস্ট পেপারের পেজ 1 গ্রুপ বি 3 দাগের অথবা দেখো সবাই, ওটা যদিও একটা নিউমেরিক্যাল নয় প্রমাণ দিয়েছে, তো আমি সঙ্গে সঙ্গে কিছু প্রমাণও তোমাদের করে দেব। তারপরেও যদি আমি টাইম পাই
তাহলে তোমাদের যে ডেরিভেশন বা প্রমাণগুলো আরেকবার আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা যদি সঙ্গে থাকো, চেষ্টা করব আমার তরফ থেকে আমি যতটা তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে? তোমরা ভালো করো, ভালো করে লিখো, এটাই চাই, ঠিক আছে? যতটা সম্ভব তোমরা নিশ্চয়ই কোনো না কোনো স্যারের কাছে বা কোচিংয়ে পড়ছো, তো আমি আমার তরফ থেকে যতটা পাচ্ছি দিচ্ছি। আর তোমরাও নিজে থেকে প্র্যাকটিস করো, কারণ নিজে না করলে কেউ এখন তোমাকে বলে কিছু করাতে পারবে না। তো পরীক্ষা কয়েকদিন পরে যখন সময় পাবে ভিডিও দেখো, যখন সময় পাবে কোথাও স্যারের কাছে গিয়ে সলভ করো, কারণ টাইম হাতে খুবই কম, ঠিক আছে? তো চলো, তো স্টার্ট করছি কি গ্রুপ বি। গ্রুপ বি, বি এর কতর কোশ্চেন? গ্রুপ বির অথবা কত? 3-এর অথবা, ঠিক আছে? দাগ নাম্বারগুলো আমি বলে দিচ্ছি, সবাই নোট করে নেবে একটু, দিয়ে নিজেরা টেস্ট পেপার তো নিশ্চয়ই সবাই কিনেছো, তো একটু দাগ নাম্বার দেখে ওখানে দেখে নেবে কি বলেছে। দেখো, ই তড়িৎচালক বল এবং আর অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির সঙ্গে একটি বাহ্যিক রোধ আর যোগ করা হলো। দেখাও যে আর রোধে তাপ উৎপন্ন হওয়ার হারে সর্বোচ্চ হওয়ার শর্ত, তাপ উৎপন্ন হওয়ার হার সর্বোচ্চ হওয়ার শর্ত আর ইকুয়াল টু স্মল আর। দেখো, তো এখানে একটা বহিঃবর্তনীতে রোধ লাগানো আছে, এই রোধের সঙ্গে বলেছে একটা সেল লাগানো আছে এখানে, তার সঙ্গে একটা এই সেলের একটা অভ্যন্তরীণ রোধ আছে, এইটা হচ্ছে সার্কিট, যার তড়িৎচালক বল, এই সেলের তড়িৎচালক বল বলে দিয়েছে ই, অভ্যন্তরীণ রোধ বলে দিয়েছে আর, আর বহিঃবর্তনীর রোধ বলে দিয়েছে ক্যাপিটাল আর, ঠিক আছে? আচ্ছা সবাই বলো, এই টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ কত? সবাই জানো নিশ্চয়ই, আর ইকুইভ্যালেন্ট কত হবে না ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তড়িৎচালক বল কত? ই। তাহলে এই সার্কিটে কত কারেন্ট প্রবাহিত হবে সেটা প্রথম আমরা বার করার চেষ্টা করি। তো আই ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তুল্য রোধ, ঠিক আছে? কারণ দেখতে পাচ্ছ এই দুটো রোধ কিসে আছে? শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কী হয়? দুটো রোধ পরপর যোগ হয়ে যায়, R1 প্লাস R2। তো এখানে দেখো ই ডিভাইডেড বাই এটা কত হলো না আর প্লাস স্মল আর। এটা হচ্ছে এই বর্তনীতে কারেন্ট কত না আর ই বাই আর প্লাস আর। কোশ্চেনে এটা চাইনি তোমাকে, কোশ্চেন চেয়েছে কি না এই যে বহিঃবর্তনীর রোধ, এতে এই বহিঃবর্তনীর যে রোধ আর এতে উৎপন্ন তাপের হার, হার মানে কি বলতো? তাপের হার মানে প্রতি সেকেন্ডে কত তাপ উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে হার। দেখো তাপের আমরা একটা ফর্মুলা জানি, এইচ সমান হতো কি আই স্কোয়ার আর টি ভি স্কোয়ার বাই আর, এগুলো নিশ্চয়ই সবাই জানো, ঠিক আছে? তো আমরা এখানে ব্যবহার করব, দেখো আর রোধে কত তাপ উৎপন্ন হচ্ছে, দেখো আমরা কারেন্টের মান জানি আর এখানে রেজিস্ট্যান্সের মান জানি, তাহলে এখানে কোনটা ইউজ করব? দেখো আই স্কোয়ার বহিঃবর্তনী কোন রোধে এ হচ্ছে উৎপন্ন তাপ হচ্ছে আর রোধে, তাহলে আই স্কোয়ার আর ইন্টু টি। কিন্তু দেখো এই টিকে আমি নিচে ডিভাইড করব এবং এই টিকে প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপের হার, এটাই হলো কিনা এইচ বাই টি সমান হচ্ছে কত? আই স্কোয়ার আর, ঠিক আছে? এইচ বাই টি সমান হচ্ছে আই স্কোয়ার আর। দেখো আমরা আইর মান আগেই বার করেছি, এই সার্কিটে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে এটা, তাহলে আইর জায়গায় ওটা বসিয়ে দাও, তাহলে ই স্কোয়ার, আই স্কোয়ার আছে না, ই স্কোয়ার বাই আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার, আর সঙ্গে ওপরে একটা আর আছে, ঠিক আছে? তো বলেছে এই টার্মটা কখন ম্যাক্সিমাম হবে? আচ্ছা বলো দেখি, তা উৎপন্ন তাপের হারকে যদি ম্যাক্সিমাম হতে হয় তাহলে এই টার্মটাকে মিনিমাম হতে হবে কি না? আর এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশে হর যদি কী হয়ে যায় কমে যায় তাহলে ভগ্নাংশ বেড়ে যাবে কেন? তাহলে এটাকে মিনিমাম হতে হবে। আচ্ছা এটাকে মিনিমাম কিভাবে লিখবো স্যার?
এখানে দেখো একটা জিনিস খেয়াল করো না, এটাকে আমি লিখতে পারি আর মাইনাস আর তার হোল স্কোয়ার প্লাস 4r স্মল আর। এটা নিশ্চয়ই সবাই জানো, এ প্লাস বির হোল স্কোয়ার সমান এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab, হয় কি না? আরে এখানে ভাঙলে কি আসবে আলটিমেট দেখো, আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ প্লাস বির হোল স্কোয়ার এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্রে ভেঙে নাও, আর স্কোয়ার প্লাস 2r সরি মাইনাস হবে মাইনাস 2r স্মল আর প্লাস 4r স্মল আর। আচ্ছা দেখো দেখি, আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার প্লাস 2r স্মল আর, দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তো এ প্লাস বির হোল স্কোয়ারই তো চলে আসবে, তাহলে এটা লেখা যাবে, তাই তো? তাহলে বলো এই টার্মটাকে আমি এভাবে লিখতে পারি, মানে এটাই হচ্ছে এটা আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার সমান হচ্ছে এটাকে লিখতে পারি। আচ্ছা বলো এইটা কি জিরো হওয়া সম্ভব? এটাকে মিনিমাম করতে হবে, এটাকে কি করতে হবে? মিনিমাম। তাহলে এই টার্মটা কি জিরো হওয়া সম্ভব? তাহলে তো রোধ আর অভ্যন্তরীণ রোধই জিরো হয়ে গেল। তাহলে এই পুরো রাশিটাকে মিনিমাম করতে গেলে এটাকে কি হবে? এটা তো জিরো হওয়া পসিবল নয়। তাহলে আমি বলতে পারি এই স্কোয়ারের মধ্যে যেটা আছে সেটাকে যদি জিরো করা যায়, তাই কি না? তাহলে আমরা বলতে পারি কি, অতএব এটাকে যদি মিনিমাম করতে হয় তাহলে আমরা বলবো আর মাইনাস ক্যাপিটাল আর, এই টার্মটাকে মিনিমাম করো, এটা ইকুয়াল টু কী হয়ে যাবে? জিরো, বা আর সমান হচ্ছে ক্যাপিটাল আর, যেটা আমাদেরকে এখানে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, দেখো তোমাকে দেখাতে বলেছে কোন শর্তে, কি বলেছে, কোন শর্তে উৎপন্ন তাপের হার ম্যাক্সিমাম হবে। তাহলে এটা মিনিমাম করতে হবে। এটা মিনিমাম করার জন্য এই ফর্মুলা থেকে দেখলাম 4r ক্যাপিটাল আর স্মল আর, এটা কখনো জিরো হওয়া সম্ভব নয়। তাহলে কোনটাকে জিরো করা যাবে? আর মাইনাস স্মল আরকে জিরো করলাম, তাহলে সেখান থেকে আর সমান। তাহলে কোন কন্ডিশনে h/t এর মান ম্যাক্সিমাম হবে না, যদি বর্তনীর বহির্বর্তনীর রোধ সমান হয়ে যায় অভ্যন্তরীণ রোধের সঙ্গে। ঠিক আছে, আশা করি সবাইকে বোঝাতে পেল। ঠিক আছে, চলো এরপরে হচ্ছে কত দাগে কোশ্চেন আমরা করব। এরপরে হচ্ছে 4-এর দাগে, দেখো একটা ম্যাথ দেওয়া আছে 4-এর দাগে। ঠিক আছে, 4-এর দাগে একটা ম্যাথ দেওয়া আছে। দেখো একটি দীর্ঘ ঋজু তারে 5 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। ঠিক আছে, এঁকে নাও, যা যা দেওয়া আছে একটু তাড়াতাড়ি করো। ঠিক আছে, একটি দীর্ঘ ঋজু তারে 5 অ্যাম্পিয়ার, তাহলে এই তারে কত প্রবাহ যাচ্ছে? 5 অ্যাম্পিয়ার, দেখা যাচ্ছে সবার? ঠিক আছে, তার থেকে কত দূরে প্রবাহজনিত চৌম্বক আবেশ এবং ভূচৌম্বক ক্ষেত্রের পরস্পরকে প্রশমিত করবে? ভূচৌম্বক ক্ষেত্রের অনুভব। দেখো বলেছে এই তার থেকে কত দূরে, ধরে নিচ্ছি আর দূরে, এখানে চৌম্বক ক্ষেত্রের মান যা হবে, চৌম্বক ক্ষেত্রের মান এখানে ধরে নিচ্ছি পি বিন্দুতে, চৌম্বক ক্ষেত্রের মান ধরে নিচ্ছি বি, এটা বলেছে সমান হবে পৃথিবীর ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। মানে এখানে বির মান যা হবে এই স্থানে পৃথিবীর ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের সঙ্গে সমান হবে বির মানটা। তাহলে আমি কি করব? দেখো, আচ্ছা আমরা জানি এটা একটা কি অসীম দৈর্ঘ্যের পরিবাহী, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের জন্য তার থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হয় এটা আমরা জানি। চৌম্বক ক্ষেত্রের মান হয় μ0/4π, μ0/4π, দেখো μ0/4π 2 × I/r, 2 × I/r। আচ্ছা এইটা সমান হবে কার সঙ্গে বলেছে? দেখো পৃথিবীর ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, মানে টেসলা এককে দেওয়া আছে, মানে বির মান তোমাকে বলাই আছে ম্যাথে কত না 2 × 10⁻⁻5 টেসলা। তাহলে বির জায়গায় আমরা এটা বসাতে পারি। তাহলে এখান থেকে দেখো 2 × 10⁻⁻5 এটা সমান লিখতে পারি μ0/4π, সবাই জানো কত হয় 10⁻⁻7 × 2 × আয়ের মান কত দেওয়া আছে 5, আর নিচে আর, বলো এখান থেকে আর বেরিয়ে যাবে কিনা?
আর কি কোন এককে আসবে, দেখো সবগুলো আমরা এসআই এককে বসিয়েছি, তো আর কিসে আসবে, মিটারে। তো এখান থেকে দেখো একটু ক্যালকুলেশন করো, দেখো এই দুই কেটে গেল, 10⁻⁻5 10⁻⁻7, মানে এখানে থাকলো কত না, আর কে এদিকে গুণ করে দাও, আর এদিকে থাকবে কত না 10⁻²। কেন করলাম, 10⁻⁻5 আছে, এদিকে 10⁻⁻7 আছে, তো -5 আর -7 -5 তো কেটে যাবে, তাহলে -2 থাকবে, সঙ্গে এখানে একটা 5 আছে। ঠিক আছে, যদি তুমি ক্যালকুলেশন করো এখান থেকে আর সমান লিখতে পারো 5/100, আরে 10⁻⁻2 মানে 100 লিখতে পারি না, তো কত হয়ে গেল 0.05 মিটার। বোঝা গেল, 0.05 মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। তো অ্যান্সার হবে কত না 0.05 মিটার। ঠিক আছে, চলো তো তুলে নাও সবাই। তবে হ্যাঁ, কিছু টার্মগুলো একটু তোমরা লিখে করবে, এরকম আমি এখানে ক্যালকুলেশন করছি, তোমরা কিছু ধরে নেবে যে ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ যেগুলো বই কোশ্চেনে লেখা আছে ওইগুলোই একটু লিখবে। এবারে কি লিখবে, লাস্টে অ্যান্সারটা হয়ে যাওয়ার পর যে তার থেকে এত দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান পৃথিবীর ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এবারে দেখো, এরপরে দেখো 4 দাগের অথবা, 4 দাগের অথবা ওই দাগেই একটা কোশ্চেন আছে, 4 দাগে মডার্ন ফিজিক্স থেকে দিয়েছে। দেখো কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষে ভি গতিতে ঘূর্ণায়মান ইলেকট্রনটির চৌম্বক ভ্রামক নির্ণয় করো। সরি, এটা মডার্ন ফিজিক্স থেকে দেয়নি, আমি ভাবলাম হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের কিছু একটা দিয়েছে, তো এটা চৌম্বক ভ্রামক থেকেই দিয়েছে। চৌম্বক ভ্রামক কি বলেছে, বলেছে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে একটা ইলেকট্রন রোটেট করছে, তো এটা ধরে নাও হাইড্রোজেন পরমাণুর একটা কক্ষপথ। ঠিক আছে, তার ব্যাসার্ধ হচ্ছে কত আর, এবং এখানে একটা ইলেকট্রন রোটেট করছে যার চার্জ হচ্ছে ই, এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে কত ই, এবং মাস হচ্ছে এম, এবং ইলেকট্রনটা আমি ধরে নিচ্ছি ভি বেগে গতিশীল আছে। ঠিক আছে, ভি বেগে গতিশীল আছে। অ্যাকচুয়ালি ইলেকট্রনের মানকে, বেগের মানকে আমরা বলবো কি, দ্রুতি, এবং ভি হচ্ছে তার বেগ। ঠিক আছে, তাহলে তোমাকে বলেছে কি, এর জন্য চৌম্বক ভ্রামক নির্ণয় করো। চৌম্বক ভ্রামক কী করে নির্ণয় করবে এর জন্য, দেখো অ্যাকচুয়ালি কী হচ্ছে, ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করছে। ঠিক আছে, ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেট করছে। আচ্ছা বলো, কোনো পরিবাহীতে যদি ইলেকট্রন বা কোনো জায়গাতে ইলেকট্রন যদি রোটেট করতে স্টার্ট করে দেয়, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় কারেন্ট কোন দিকে তৈরি হয়, তাহলে কারেন্টও একই দিকে তৈরি হবে, তাই তো? হ্যাঁ, কারেন্ট এর বিপরীত ডাইরেকশানে তৈরি হবে, তাই কি না? ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার বিপরীত ডাইরেকশানে তৈরি হয়, তার মানে কারেন্ট এদিকে তৈরি হয়ে যাবে। ধরে নিচ্ছি ইলেকট্রনের ঘূর্ণনের জন্য একটা আই কারেন্ট তৈরি হয়েছে, এবং যেটা কোন ডাইরেকশানে হবে, ক্লকওয়াইজ ডাইরেকশানে। কোন দিকে হবে? ক্লকওয়াইজ ডাইরেকশানে। আর ইলেকট্রন কোন ডাইরেকশানে ঘুরছে? ইলেকট্রন ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে। ঠিক আছে, তাহলে এই কারেন্টের জন্য আমরা জানি কোনো তড়িৎবাহী লুপ একটা চৌম্বক ভ্রামকের ন্যায় আচরণ করে, তাহলে এর জন্য একটা চৌম্বক ভ্রামক তোমাকে নির্ণয় করতে হবে। তো চৌম্বক ভ্রামক কি বলবো, চৌম্বক ভ্রামক এম এর ফর্মুলা কি হয়, একটা কুণ্ডলীর জন্য চৌম্বক ভ্রামক হয় কত না I × A, মানে ওই কুণ্ডলীর প্রবাহ মাত্রা এবং ওই কুণ্ডলীর ক্ষেত্রফল। ঠিক আছে, তো সবাই তো বুঝতে পারছো যে এম সমান কি হয়ে যাবে, তাহলে I × এর মান কত হবে, যেহেতু এটা একটা লুপ তাহলে হয়ে যাবে πr²।
ঠিক আছে, স্মল আর ধরে নাও, স্মল আর স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো আইয়ের মান আমার জানা নেই, আইয়ের মান কি করে জানবো? আই সমান হচ্ছে দেখো, আচ্ছা কারেন্ট সমান আমরা একটা ফর্মুলা জানি না, কিউ ইকাল আই ইকাল টু কি কিউ বাই টি, কিউ ইকাল টু আই টি, তাহলে কিউ ডিভাইডেড বাই টি, টি। ঠিক আছে, আচ্ছা দেখো কিউ সমান হচ্ছে কি, এখানে আধান বলতে কি, এখানে কে রোটেট করছে, ইলেকট্রন, তাহলে আধানের জায়গায় কে চলে আসবে, ই। আর টাইম কত লাগবে, ইলেকট্রন একবার দেখো এ থেকে স্টার্ট করেছে, এ থেকে ফিরে আবার একবার আসতে এতে তার কত সময় লাগবে? আচ্ছা একবার পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে তাকে আমরা কি বলি, পর্যায়কাল। তো এটা হচ্ছে টি। আচ্ছা এই পর্যায়কালের মানটা কি আমরা বার করতে পারি? হ্যাঁ, এই সময়টা কত এটা কি বার করতে পারি? দেখো ইলেকট্রন কত দ্রুতি নিয়ে ঘুরছে, এখানে ভি দ্রুতি নিয়ে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, দ্রুতি সমান কি হয়, দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো দূরত্ব, আচ্ছা একবার এ থেকে ঘুরে আবার এতে এলে কত দূরত্ব অতিক্রম করবে, এর পরিধি যত, তো পরিধি হয়ে গেল কত, 2 π r বাই সময় কত লাগবে, একবার পূর্ণ আবর্তন করতে সময় লাগে কত, টি, টাইম পিরিয়ড। তাহলে দ্রুতি সমান তো কত, তাহলে টি সমান হচ্ছে, দ্রুতি তো ভি, আর ইলেকট্রন ভি বেগে ঘুরছে না, তো ভি হবে, তাহলে টি ইকাল টু 2 π r বাই ভি। ঠিক আছে, তো এই টির মানটা এখানে বসাও, দিলে পেয়ে যাব কারেন্ট। টির মান এখানে বসালে কত আসছে দেখো, ই ভি বাই 2 π r হয়েছে, ই ভি বাই 2 π r। দেখো কারেন্টের মান আমি পেয়ে গেছি, এখানে বসিয়ে দিলেই চৌম্বক ভ্রামকের রাশিমালা আমি পেয়ে যাব। তাহলে এম সমান হচ্ছে ই ভি বাই 2 π r ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে দেখো পাই পাই ক্যান্সেল হলো, আর আর ক্যান্সেল হলো, তাহলে চৌম্বক ভ্রামকের রাশিমালা হয়ে গেল ই ভি আর ডিভাইডেড বাই 2। প্রুফ, এটাই তোমাকে দেখাতে হতো এখানে। ঠিক আছে, এটা হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে এখানে দেখো এম ইকাল টু আই এ আমার জানা ছিল কিন্তু আই জানা ছিল না। ইলেকট্রনের ঘূর্ণনের জন্য এখানে একটা প্রবাহ তৈরি হবে, তো আইর মান কত হবে সেটা আমাকে বার করতে হলো। প্রথম তো আমি একবার পূর্ণ আবর্তনের যে সময় লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড, আর একবার পূর্ণ আবর্তনের সময় ইলেকট্রন কত দূরত্ব অতিক্রম করবে, 2 π r, কত বেগ নিয়ে বা কত দ্রুতি নিয়ে ঘুরছে, ভি নিয়ে, তাহলে টি ইকাল টু 2 π r বাই ভি হলো, এখান থেকে এটা বসিয়ে এটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো না বুঝতে পারলেও আরেকবার এটাকে তুলে নিয়ে সবাই একটু দেখে নেবে রিমাইন্ড করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারবে। তো চলো এরপরে আমরা যেটা করব, এটা সবাই একটু তুলে নাও। ঠিক আছে, খাতায় একটু ভালো করে তুলে নেবে সবাই, যাতে করে আর প্রবলেম না হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে কত, এরপরে আমরা চলে যাব 5-এর দাগের অথবা, 5-এর দাগের কি আছে, অথবাতে। দেখো ওখানে আমি দেখতে পাচ্ছি একটা ম্যাথ, অথবা খুবই সোজা ম্যাথ আছে। দেখো কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তিক্রম হলো 15 ইলেকট্রন ভোল্ট। তাহলে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তিক্রম হলো 15 ইলেকট্রন ভোল্ট। তাহলে ওই তরঙ্গটির বর্ণালীর কোন অংশে পড়ে? দেখো খুবই ভালো কোশ্চেন। আচ্ছা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন শক্তির আকারে যায়, তার মানে সেটা বেসিক্যালি একটা কি, ফোটন কণা। আর ফোটন কণার এনার্জির ফর্মুলা আমরা জানি, ই ইকাল টু হয় কত, এইচ নিউ, মানে নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এইচ হচ্ছে কি প্লাঙ্ক কনস্ট্যান্ট। তো আমরা এটাকে লিখতে পারি ই ইকাল টু, ঠিক আছে, এই ই সমান বলা আছে তোমাকে, দেখো শক্তি কত বলা আছে, 15 কিলো ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি
এই দুটো ইকুয়েশন থেকে আমরা বলতে পারি ইর মান একবার আমরা জানি এটা হয় ফোটনের এনার্জি, আর ইর মান দেওয়া আছে 15 কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা লিখতে পারি যে এইচ নিউ সমান হচ্ছে 15 কিলো ইলেকট্রন ভোল্ট হয়েছে। তাহলে এখান থেকে দেখো এইচ নিউকে কি লিখতে পারি সি বাই ল্যামডা সমান হচ্ছে 15। আচ্ছা 15 কিলো ইলেকট্রন ভোল্টকে ইলেকট্রন ভোল্ট করতে গেলে কি করতে হবে, কিলোকে ইলেকট্রন ভোল্ট করতে গেলে কি করতে হবে, 10⁻³ দিয়ে গুণ করো, ঠিক আছে। ইনটু দেখো এটা কিসে ট্রান্সফার হলো, ইলেকট্রন ভোল্টে, তাকে ইলেকট্রনের আধান দিয়ে গুণ করলে কি পাবো, জুল। তাহলে ইনটু ইলেকট্রনের আধান কত হয় বলো, 1.6 × 10⁻⁻19, এটা এলো জুলে। আচ্ছা এবারে দেখো আমাকে বার করতে কি বলেছে, প্রথমে আমি দেখবো ল্যামডার মান কত হয়। কারণ দেখো তড়িৎ চুম্বকীয় তরঙ্গেরগুলোর মধ্যে সব থেকে ওপরে থাকে কে, গামা রশ্মি। গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কী হয়, কম হয়, কিন্তু ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি হয়। আর সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার হয়, রেডিও মাইক্রো এদের হয়, রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ, ঠিক আছে। তাহলে এটা কোন রেঞ্জে পড়ছে, তরঙ্গ দৈর্ঘ্যটা কোন রেঞ্জে পড়ছে সেটা আমরা বুঝবো কী করে, সেটা তার জন্য আমাকে ল্যামডা বার করতে হবে। ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা সমান আমরা কি লিখতে পারি দেখো, 15 × 10³ × 1.6 × 10⁻⁻19 ডিভাইডেড এইচের মান আমরা জানি সবাই কত, 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড ইন্টু স্পিড অফ লাইট সবাই জানো 3 × 10⁸। তো এটাকে যখন তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করবে এটার মান আসবে প্রায় ধরে নাও 0.83 × 10⁻⁻10 মিটার, বা 10⁻⁻10 মিটার মানে কি হয় বলো, আর্মস্ট্রং, তাই তো। তাহলে এটা হয়ে যাবে 0.83 আর্মস্ট্রং। বাট কোশ্চেন এখানে শেষ হয়নি, কোশ্চেন কি বলেছে যে এই রেঞ্জে, এই যে তরঙ্গ দৈর্ঘ্যের মান পেলে তুমি 0.83 আর্মস্ট্রং, এই রেঞ্জে কোন তরঙ্গ তৈরি হবে, ঠিক আছে। তো এটা জেনে রাখো এই রেঞ্জে পড়ে কে না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোর মধ্যে প্রথমে আছে কি, গামা রে, গামা, তারপরে কে হয় এক্স রে, ঠিক আছে। তো গামার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান হয় 0.1 আর্মস্ট্রংয়ের থেকেও কম, বুঝতে পারছো তরঙ্গ দৈর্ঘ্য কত কম, মানে ভেদন ক্ষমতা অনেক বেশি গামার। আর এক্স রের ক্ষেত্রে হয় 0.1 আর্মস্ট্রং থেকে প্রায় 10 আর্মস্ট্রংয়ের কাছাকাছি। তাহলে বুঝতেই পারছো এটা কোন রেঞ্জে পড়ছে, এখানে 0.1-এর থেকে বেশি কিন্তু 10-এর থেকে কম, তার মানে এটা কী রে হবে, এক্স রে। দেখো বুঝতে পারলে কি না, তাহলে এটা হচ্ছে কি এক্স রে, কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এক্স রশ্মি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 6-এর দাগে, মানে ওর পরেরটাই, ঠিক আছে। বর্ণালীর কোন অংশে পড়ছে, এক্স রে, করতে পারবে সবাই, এটা আশা করি সবার তোলা হয়ে গেছে। তো চলো এর পরেরটা এখানে করছি। 6-এর দাগে দেখো, 6-এর দাগে কী বলেছে, প্রাথমিকভাবে ভৌমস্তরে থাকা একটি হাইড্রোজেন পরমাণু একটি ফোটন শোষণ করে n=4 স্তরে উত্তেজিত হলো, ফোটনটির শক্তি নির্ণয় করো। কি বলেছে, ধরে নাও এটা কোনো হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, এটা কি নিউক্লিয়াস। তো এখানে কি থাকে, প্রথম কক্ষপথ থাকে, তারপরে দ্বিতীয় থাকে, তারপরে তৃতীয় থাকে, তারপরে চতুর্থ থাকে, তাই তো। প্রত্যেক কক্ষপথের শক্তি স্তর কি হয়, আলাদা আলাদা হয়। বোরের স্বীকার্য থেকে আমরা জেনেছি যে ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে কি নিউক্লিয়াসকে আবর্তন করতে পারে না, কেবলমাত্র অনুমোদিত কক্ষপথে তারা নিউক্লিয়াসকে আবর্তন করে। তাহলে এই কক্ষপথে আমরা জানি নিউক্লিয়াসের কাছে যে কক্ষপথগুলো তার এনার্জি কি হয়, কম হয়, আর নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে তাদের এনার্জি বেশি হয়।
তো এখানে বলেছে দেখো কি বলেছে, একটি ইলেকট্রন ভৌম স্তর থেকে কোথায় যাবে, ভৌম স্তর থেকে যাচ্ছে কোথায়, 4 নম্বর কক্ষপথে, ঠিক আছে, n = 4। তার মানে এটা হচ্ছে দেখো n = 1, এখান থেকে সে লাফ দিয়ে কোথায় যাচ্ছে, এখানে, কোথায়, n = 4-এ, ঠিক আছে। তাহলে বলো সে এখানে এনার্জি গ্রহণ করবে নাকি রিলিজ করবে। দেখো এটা হচ্ছে লোয়ার এনার্জি লেভেল, এগুলো কি হয়, লোয়ার, আর এটা হচ্ছে হাইয়ার। তাহলে লো থেকে হাইতে যেতে গেলে তাকে এনার্জি কি করতে হবে, নিতে হবে, নাহলে এখান থেকে এখানে সে জাম্প করতে পারবে না, বোঝা গেল। তাহলে ইলেকট্রন প্রথমে কোথায় ছিল, লোয়ার এনার্জি লেভেলে, তো এটাকে ইনিশিয়াল এনার্জি বললাম। যখন এখানে ছিল তার এনার্জি EI ছিল, আর ফাইনালি সে কোথায় পৌঁছালো, ফাইনাল স্টেটে EF-এ। আচ্ছা, তাহলে সে কত এনার্জি নিল এটাই তো বার করতে হবে। তাহলে এনার্জি কতটা নিয়েছে সেটাকে লিখবো ΔE সমান হচ্ছে E ফাইনাল, ফাইনালি এখানে এসছে হায়ার এনার্জি লেভেলে, তাহলে E ফাইনাল মাইনাস করতে হবে কাকে, E ইনিশিয়াল, বোঝা গেছে। E ফাইনাল থেকে E ইনিশিয়ালকে বাদ দিয়ে দাও। আচ্ছা, এনার্জির একটা ফর্মুলা ছিল, দেখো ফর্মুলা তো মনে রাখতেই হবে, কারণ ডেরিভেশন করে তুমি করতে গেলে অনেক টাইম চলে যাবে। তো সবাই বলছি যে ফর্মুলা অন্তত এই সময় তোমরা একটা পেজে করে, মানে বেশি নয় 10-12টা পেজ লাগবে, ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো রেডি করে নাও। কারণ এখন ফর্মুলা যদি তুমি না জানো, এটা ডেরিভেশন করেও করা যাবে কিন্তু অনেক টাইম চলে যাবে একটা ম্যাথের জন্য, ঠিক আছে। তো ফর্মুলাগুলো অবশ্যই এই সময় তো একটু কষ্ট করতেই হবে, ঠিক আছে। এতদিন যা কিছু করেছো কিন্তু এখন ওই সব কিছু ভুলে যাও, বুঝতে পারলে। এই একটা মাস অন্তত নিজের জন্য রাখো, নিজের জন্য প্র্যাকটিসের জন্য রাখো, ঠিক আছে। ফিজিক্স খুব একটা টাফ নয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত না তুমি ওটাকে কি ফিল দিচ্ছ, মানে যতক্ষণ পর্যন্ত না নিজে ফিল করছো ততক্ষণ পর্যন্ত টাফই লাগবে। আর এটা জেনে রাখো, তুমি যদি এখানে প্রপার ওয়েতে ফলো না করো তাহলে কিন্তু পরীক্ষায় আটকাবেই। মানে ওখানে গেলে দেখে মনে হবে হয়ে যাবে, বাট ওখানে গেলে মিস্টেক আসবেই, ঠিক আছে। তো সবাই মোটামুটি এইটুকু লক্ষ্য রাখো যে একটা মাস বাকি আছে। আমি যতটা সম্ভব তোমাদের চেষ্টা করছি, যতটা আমি দেওয়ার আমার তরফ থেকে, ঠিক আছে। বা তোমরা যদি কোনো স্যারের কাছ থেকে পড়ছো, ঠিক আছে, আমি আমার তরফ থেকে দিচ্ছি, স্যারেরাও নিশ্চয়ই তোমাদেরকে দিচ্ছেন। তো যেখান থেকে যা পাচ্ছ এখন নিয়ে মোটামুটি নিজে প্র্যাকটিস করো, বুঝতে পারলে, কারণ টাইম খুবই কম, ঠিক আছে। তো এটা এনার্জির ফর্মুলা যেটা হতো সেটা হচ্ছে দেখো এনতম কক্ষপথের এনার্জির ফর্মুলা En সমান হতো -13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু Z²/n², তাই কি না। এটা হতো, যেখানে Z হচ্ছে কি অ্যাটমিক নাম্বার, N হচ্ছে কি না কি কক্ষপথ সংখ্যা। তাহলে দেখো এই ফর্মুলাটা যদি আমি এখানে ইউজ করি তাহলে E ফাইনাল কত হবে বল, E ফাইনাল কত হবে, ফাইনালি ইলেকট্রন কোথায় গেল, 4 নম্বর কক্ষপথে। তাহলে -13.6 ইন্টু জেডের মান কত হবে বলো, হাইড্রোজেন অ্যাটম বলেছে মানে জেডের মান 1/4 বোঝা গেল এটা। আর ই ইনিশিয়াল কত হবে বলো, ইনিশিয়ালি ইলেকট্রন কোথায় ছিল, 1 নম্বর কক্ষপথে। তার মানে -13.6 ইন্টু জেডের জায়গায় তো 1ই হবে, হাইড্রোজেন অ্যাটমই আছে, আর এটাও নিচে 1²। তাহলে ΔE কত হবে বলো, এটা হয়ে গেল কত, দেখো ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে -13.6/16 -13.6, এটার মান কত আসছে -13.6 না, এটা তো 1 হয়ে গেল। এগুলো সব কি এককে আছে, ইলেকট্রন ভোল্ট, এগুলোও কি এককে আছে, ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে দেখো গুলিয়ে ফেলবে না, এটা আলাদা ক্যালকুলেশন, ওই মানে মানগুলো বার করেছি এখানে বসাচ্ছি। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 13.6কে আমি কমন নিয়ে নিলাম, তাহলে কত হচ্ছে দেখো, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে এখানে 1 থাকছে, তাহলে 1 মাইনাস, এটা মাইনাস আছে 1/16, তাহলে কত আসছে দেখো 13.6 ইন্টু 15/16, কেন বুঝতে পারলে, একক আসবে ইলেকট্রন ভোল্টে।
তাহলে এটা করলে তোমরা অ্যান্সার পাবে যেটা, সেটা হচ্ছে 12.75। একটু ক্যালকুলেটার করে নেবে তোমরা, ঠিক আছে? সবার কাছে ক্যালকুলেটার আছে অবশ্যই। এগুলো ক্যালকুলেশান করতে গেলে সব তো আর তুমি এতে করতে পারবে না, সায়েন্টিফিক ক্যালকুলেটার তোমাকে নিয়ে যেতেই হবে। তো 12.75 ইলেকট্রন ভোল্ট, এটা ক্যালকুলেশান করে দেখবে, এটা আসবে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা শেষ করলাম গ্রুপ বি, ঠিক আছে? গ্রুপ বির যে নিউমেরিক্যাল কোশ্চেনগুলো ছিল এখানে আমরা শেষ করলাম। এরপরে আমরা করব কি, গ্রুপ সির কতগুলো কোশ্চেন আছে শুরু করব। তো সেগুলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আগের যে ভিডিওটা আছে সেটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়েও প্র্যাকটিস করতে পারো, বা যে যেখান থেকে পাচ্ছ এখন প্র্যাকটিস করো, কারণ সময় খুবই কম। আমি এই পার্টগুলো তোমাদের প্রত্যেকটা ছোট ছোট ভিডিও করে এক একটা ক্লাসে আমি তোমাদেরকে পাঠাচ্ছি, যতটা পাচ্ছি তোমাদের হেল্প করছি, কিন্তু এতে তোমাদেরও সাপোর্ট চাই এবং তোমাদেরও ইচ্ছে চাই, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো এবং হোপ ফর দ্য বেস্ট, ঠিক আছে?